আজকে শুরু করছি সীমা বা লিমিট। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে সন্নিহিত অঞ্চল বা নেইবারহুড বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা যদি যে কোনো একটা বিন্দু সি নিই, কথা থেকে না বাস্তব সংখ্যা থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম সি, তাহলে সি এর সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝায় সেটা আমি বলতে চাইছি। তাহলে প্রথমে আমরা একটি উপসেট নিয়ে নেব এস। এই এস কে সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে যদি আমরা একটি মুক্ত অন্তরাল পাই। যদি এমন একটি মুক্ত অন্তরাল মানে ওপেন ইন্টারভ্যাল এ বি পাই, এ বি থাকে, যার জন্য সি বিলংস টু হবে এ বি, এটা সাবসেট অফ এস। তার মানে আমাদের একটা মুক্ত অন্তরাল পেতেই হবে এ বি, যেটা এস এর উপসেট, আবার এই মুক্ত অন্তরালের মধ্যে যেন সি বিন্দুটা থাকে। তাহলে আমরা বলবো সি এর সন্নিহিত অঞ্চল এস, এটা বলতে পারি। আমরা এ বি কেও সি এর সন্নিহিত অঞ্চল বলতে পারি। তাহলে একটা উপসেট এস কে সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে যদি একটা মুক্ত অন্তরাল এ বি পাই, যার মধ্যে সি বিন্দুটা থাকে, আর এই মুক্ত অন্তরালের যেন উপসেট হয়, মুক্ত অন্তরালটা এস এর উপসেট হয়। তাহলে এটাই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এটাকেও আমরা সি এর সন্নিহিত অঞ্চল বলতে পারি, এটাকেও বলতে পারি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন 2 বিলংস টু 0,3, তাহলে 2 এর সন্নিহিত অঞ্চল আমরা 0,3 বলতে পারি। কারণ দেখো, এটাকে যদি আমরা 0 নিই, এই পয়েন্টটাকে যদি আমরা 3 নিই, তাহলে এর মাঝে অবশ্যই 2 বিন্দুটা আছে। তাহলে 2টা এর মাঝে কোনো একটা জায়গায় আছে। তাহলে সেই বিন্দুকে ঘিরে যদি একটা মুক্ত অন্তরাল পাওয়া যায়, তাহলে সেই মুক্ত অন্তরালটাকেই সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে। কিন্তু আমরা যদি মুক্ত অন্তরাল না হয়ে যদি কোনো বদ্ধ অন্তরাল হয়, যেমন ধরো আমরা 2,5 নিচ্ছি, এই 2,5 এর মধ্যে আমাদের 2 পয়েন্টটা আছে, কিন্তু এই বদ্ধ অন্তরালটা 2 এর সন্নিহিত অঞ্চল নয়। 2 বিলংস টু এটা, কিন্তু 2 থেকে 5 এই বদ্ধ অন্তরালটি টু এর সন্নিহিত অঞ্চল নয়। তাহলে সন্নিহিত অঞ্চল নিতে গেলে আমাদের অবশ্যই একটা ওপেন ইন্টারভেল বা মুক্ত অন্তরাল নিতে হবে। তার মানে এমন একটা ওপেন ইন্টারভেল নেব যার মাঝের কোনো জায়গায় এই 2 বিন্দুটা থাকবে, বা যার আমরা ওপেন ইন্টারভেল বা সন্নিহিত অঞ্চল নিতে চাইছি সেটাকে এরকম একটা কোনো মুক্ত অন্তরালের মাঝের কোনো জায়গায় সেই বিন্দুটাকে থাকতে হবে। তাহলে আমরা বলবো ওই মুক্ত অন্তরালটাকে ওই বিন্দুটির সন্নিহিত অঞ্চল। এবার আমরা অনেক সময় লেখার সময় এটাকে ডেল্টা দিয়ে লিখি। তাহলে আমরা যদি ডেল্টা দিয়ে বার করতে যাই, তাহলে সেটা কি, ধরো আমরা সি বিলংস টু আর নিলাম, আর একটা ডেল্টা, এটাকে বলা হয় খুব একটা ক্ষুদ্র সংখ্যা। এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এটাকে সি এর মুক্ত অন্তরাল যেহেতু, তাহলে এটাকে সি এর আমরা সন্নিহিত অঞ্চল বলতে পারি। তাহলে এই মুক্ত অন্তরালকে সি এর সন্নিহিত অঞ্চল বলে। বলা হয় এটিকে আমরা এন সি ডেল্টা দিয়ে লিখি, বা এন ডেল্টা সি দ্বারা লেখা হয়।
এটা কি বলতে চাইছে দেখো, এখানে যদি আমরা যে কোনো একটা দাগ নিয়ে নিই, ধরো এটাকে x অক্ষ বললাম, এর মাঝে একটা বিন্দু হলো c, তাহলে এদিকটা কি হবে c মাইনাস ডেল্টা আর এদিকটা হবে c প্লাস ডেল্টা। তাহলে দেখো এখানে একটা c এর মুক্ত অন্তরাল পেয়ে গেলাম। তাহলে এই c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টা, এই যে মুক্ত অন্তরালটা পেলাম, এটাই হয়ে গেল c এর নেইবারহুড বা সন্নিহিত অঞ্চল। তাহলে এটাকে আমরা এন সি ডেল্টা বা এন ডেল্টা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো সি বিন্দুটা অবশ্যই এই মুক্ত অন্তরালের মধ্যে আছে, তাহলে এটাকে সন্নিহিত অঞ্চল বলা হচ্ছে। এবার অনেক সময় আমরা একটা ডিলিটেড সন্নিহিত অঞ্চল নিই, তাহলে সেটা কি সেটা বলে দিচ্ছি। ডিলিটেড সন্নিহিত অঞ্চল। তাহলে ডিলিটেড সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝায়? দেখো আমরা আগে যে সন্নিহিত অঞ্চলটা নিলাম, সেখানে সি বিন্দুটার সন্নিহিত অঞ্চল যদি নিই, তাহলে অবশ্যই একটা হবে সি মাইনাস ডেল্টা আর একটা হবে সি প্লাস ডেল্টা। তাহলে এই মুক্ত অন্তরালে অবশ্যই সি বিন্দুটা থাকছে। এবার সি বিন্দুটাকে যদি আমরা ডিলিট করে দিই, তাহলে বাকি যে অঞ্চলটা পড়ে থাকলো সেটাকেই বলা হচ্ছে সি এর ডিলিটেড ডেল্টা নেইবারহুড। বুঝতে পারলে? তাহলে এই মুক্ত অন্তরালটা থেকে যদি আমরা সি বিন্দুটাকে বাদ দিয়ে দিই, তাহলে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে সি এর ডিলিটেড নেইবারহুড বা ডিলিটেড সন্নিহিত অঞ্চল। তাহলে ডেল্টা সন্নিহিত অঞ্চলের সি বিন্দু ছাড়া বাকি সেটটিকে সি এর ডিলিটেড ডেল্টা সন্নিহিত অঞ্চল বলা হয়। ঠিক আছে, আগের মতোই, শুধুমাত্র সি পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখি? এটিকে এন ড্যাশ সি ডেল্টা বা এন ড্যাশ ডেল্টা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন ড্যাশ ডেল্টা সি, এটা মানে কি হবে? এখান থেকে আমরা সি এর আগে পর্যন্ত নেব, আবার সি এর পরে থেকে এই অবধি নেব। তাহলে সি মাইনাস ডেল্টা থেকে সি, এটার মুক্ত অন্তরাল নিলাম, ইউনিয়ন সি থেকে সি প্লাস ডেল্টা নিলাম। তাহলে দেখো এটা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা সব নিলাম, শুধুমাত্র সি পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, এটা তার থেকে আমরা সি পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। এটাকেই বলা হচ্ছে সি এর ডিলিটেড ডেল্টা সন্নিহিত অঞ্চল। তার মানে যে অঞ্চলটা ছিল সেখান থেকে শুধুমাত্র সি পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এটাকে বলা হচ্ছে ডিলিটেড সন্নিহিত অঞ্চল। তাহলে আমাদের সন্নিহিত অঞ্চলটা বোঝা গেল যে যে বিন্দুটির সন্নিহিত অঞ্চল বার করব, তাহলে তাকে ঘিরে একটা মুক্ত অন্তরাল থাকতে হবে, তাহলে সেটাকেই আমরা বলবো তার সন্নিহিত অঞ্চল। আর সেই মুক্ত অন্তরালের মধ্যে সেই বিন্দুটাকে বাদ দিয়ে দিলে বাকি যে অংশটা থাকছে সেটাকেই বলা হচ্ছে তার ডিলিটেড সন্নিহিত অঞ্চল। এরপরে আমরা জানবো চলের সীমা। যে একটা চলের সীমা বলতে আমরা কি বুঝি? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি x একটি বাস্তব চল এবং a একটি বাস্তব ধ্রুবক।
তাহলে এখানে এক্সটা হলো বাস্তব চল আর এ একটা হলো বাস্তব ধ্রুবক। তাহলে আমরা যদি একটা অসীম অনুক্রম নিই, ধরো a+1, a+half, a+1/3, a+1/4 এরকম করে আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাচ্ছে। একটি অসীম অনুক্রম নেওয়া হলো। এটি একটি অসীম অনুক্রম। তাহলে দেখো এই অনুক্রমটার দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে ছিল a+1, তাহলে এটা এর কাছাকাছি একটা মান, এর থেকে 1 বেশি, তারপরে এর থেকে 0.5 বেশি, এর থেকে 0.5-এরও সামান্য বেশি, এরকম আস্তে আস্তে দেখো এটা আস্তে আস্তে কার দিকে যাচ্ছে, যে এই যে সেকেন্ড সংখ্যাটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকছে। তার মানে আমি যদি এটা থেকে এর বিয়োগফলটা নিই, ধরো এ থেকে যদি এটাকে বিয়োগ করি এখানে 1 পাচ্ছি, এখানে যদি এ থেকে বিয়োগ করি এটাকে হাফ পাচ্ছি, এখানে যদি এ থেকে বিয়োগ করি এটা পাচ্ছি কত, 1/3, তারপর এটা পাচ্ছি 1/4। তাহলে আমরা দেখছি যে আস্তে আস্তে এটা এ থেকে বিয়োগফলটা আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে এটা কমতে কমতে কোথায় গিয়ে শেষ হবে সেটা আমাদের ভাবতে হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি কমতে কমতে আস্তে আস্তে এই সংখ্যাটা এর দিকে চলে আসছে। এটা যদি আমরা একটু জ্যামিতিক ধারণাটা নিয়ে নিই, তাহলে দেখতে পাবো এটাকে যদি আমরা x = a বলি, তাহলে আমরা সাপোজ ভাবতে পারি যে এটা হচ্ছে a+1, তারপরটা হলো a+half, তারপরটা হলো a+1/3, তারপরটা হলো a+1/4। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ডান দিক থেকে যত এগোচ্ছি ধীরে ধীরে এই মানটা আস্তে আস্তে কার দিকে আসছে, না এর দিকে চলে আসছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে অনুক্রমটা দেওয়া আছে তার সীমাস্থ মান হবে a। তার মানে এটা আস্তে আস্তে কমতে কমতে এর কাছাকাছি চলে আসবে, একদম প্রায় এর সাথে সমান হয়ে যাবে, কিন্তু কখনোই সমান হবে না, একদম কাছাকাছি চলে আসবে। কারণ এখান থেকে দেখো এখানে a+1 ছিল, এখানে আরও কমে গেল, এর সাথে ডিফারেন্স হাফ হয়ে গেল, তারপরে 1/3 হয়ে গেল, আরও কমে গেল, 1/4 হয়ে গেল, আরও কমে গেল। এরকম যত আমরা ডান দিক থেকে এদিকে এগোবো এই অবধি আস্তে আস্তে দেখবো এটা এর সাথে ডিফারেন্স প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে। তার মানে এখানে যে চলটা চলছিল সেটা হচ্ছে আস্তে আস্তে এর দিকে আসছে। তাহলে আমি যদি এটাকে এক্স অক্ষ হিসাবে ভাবি, তাহলে এক্স অক্ষের উপর আমরা জানি যে কোনো বিন্দুর মান কত, এক্স হিসাবে ভাবতে পারি। তাহলে এখানে আমরা যদি এই ডিফারেন্সগুলো নিই, প্রথমে যদি এটার ডিফারেন্স নিই, তাহলে এটাকে যদি এক্স এর মান বলি, তাহলে প্রত্যেকটা মান থেকে আমরা এটাকে বাদ দেব। তাহলে যখন x = a+1, তখন x - a কত হবে, x - a হবে a+1 - 1, তার মানে এটা 1 হচ্ছে। আবার যখন দেখব x = a+half, তখন এর পার্থক্যটা কত হচ্ছে, x এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ, তার মানে এটা 0.5 হয়ে যাচ্ছে। তারপর যদি আবার x এর মানটা a+1/3 নিই, তাহলে এটা হয়ে যাবে এটা, তাহলে এটা 1/3। দেখো তাহলে এটার থেকে আরও ছোট হয়ে গেল, আরও এটা ছোট হয়ে গেল। তারপর x = a+1/4 যদি নিই, তাহলে এটা হবে a+1/4 - a, এটা হলো 1/4। তাহলে আমরা দেখছি এদিক থেকে x এর মানগুলো যত আমরা ডান দিক থেকে আস্তে আস্তে এর দিকে আসছি, আমাদের x থেকে এর ডিফারেন্সটা কমে যাচ্ছে। দেখো এখানে 1 ছিল, তারপর কমে এটা 0.5 হয়ে গেল, তারপর এটা আরও কমে 0.3 হয়ে যাবে, 0.2 হয়ে যাবে, এরকম করে আস্তে আস্তে ডিফারেন্সটা জিরোর কাছে চলে আসছে। তার মানে আমি এখানে বলতে পারি যে এই মানগুলো আস্তে আস্তে চলতে চলতে কোথায় গিয়ে থেমে যাবে, না x = a তে গিয়ে থেমে যাবে, তার বেশি এটা ক্রস করতে পারবে না। কারণ এখানে মানগুলো যতই ছোট হোক, এটা হাফ, 1/3, 1/4, 1/5, 1/6 করতে করতে এটা আস্তে আস্তে জিরোর কাছাকাছি চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সটা নিচ্ছিলাম এটা ধীরে ধীরে এর দিকে চলে আসছে, কিন্তু এর থেকে সামান্য বড়,
যেহেতু এটা ডান দিক থেকে আসছে তাই আমরা বলবো এটা আস্তে আস্তে a প্লাস জিরোর দিকে চলে আসছে। তার মানে a এর থেকে সামান্য একটু বেশি মানটা আসছে a প্লাস জিরো। তাহলে এটা ডান দিক থেকে যত আমরা ধীরে ধীরে x ইকুয়াল টু a এর দিকে আসছি মানটা তত আমাদের a এর দিকে চলে আসছে। তাই এটা যেহেতু ডান দিক থেকে আসা হচ্ছে তাই আমরা এটা বলবো x টেন্ডস টু a প্লাস, অর্থাৎ মানটা ধীরে ধীরে a এর নিকটবর্তী হচ্ছে। তাহলে x এর মান ক্রমশ a এর নিকটবর্তী হচ্ছে। ঠিক আছে, এটা গেল আমাদের ডান দিক থেকে। একইভাবে যদি আমরা বাম দিক থেকে ভাবতাম, ধরো আমরা ধরলাম x একটি বাস্তব চল এবং a একটি ধ্রুবক। এটা ধরলাম। তাহলে আমরা এখানে যদি এই অনুক্রম শ্রেণীটা নিই, ধরো a-1 নিলাম, a-½ নিলাম, a-1/3 নিলাম, a-1/4 নিলাম, এরকম করে নিলাম অনুক্রম, অসীম অনুক্রম শ্রেণী। ঠিক আছে, তাহলে এই অনুক্রম শ্রেণীটা নিলাম। তাহলে এখানেও যদি আমরা এই ছবিটা আঁকাই তাহলে আমরা ধরে নিচ্ছি এটা x ইকুয়াল টু a। তাহলে দেখো এদিকের মানগুলো অবশ্যই a এর থেকে ছোট, তাহলে এগুলো বাম দিকে বসবে। তাহলে আমি ধরলাম এই মানটা a-1, তারপরে এই মানটা a-½ তারপর এই মানটা a-1/3, তারপর এটা আরও কমবে, তো এটা হয়ে যাবে a-1/5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে মানগুলো যত আমরা ধীরে ধীরে মানগুলোকে বাড়াচ্ছি তত কি হচ্ছে, এটা আস্তে আস্তে a এর দিকে চলে আসছে। তাহলে আগেরটা আসছিল ডান দিক থেকে, এটা আসছে বাম দিক থেকে। তাহলে দেখো এখান থেকে এই মানগুলোকে যদি আমরা x বলি, তাহলে x থেকে যদি এর ডিফারেন্সটা নিই তাহলে প্রথমটা কত হবে 1, তারপরটা কত হবে হাফ, তারপরটা 1/3। তাহলে দেখতে পাচ্ছি এই মানগুলো এর সাথে যদি ডিফারেন্স নিই বা এর সাথে যদি বিয়োগ করি a থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মানগুলো আস্তে আস্তে কমতে কমতে কার দিকে যাচ্ছে, ক্রমশ এর নিকটবর্তী হচ্ছে। কিন্তু এখানে কোন দিক থেকে নিকটবর্তী হচ্ছে, বাম দিকে। তাই আমরা লিখব এখানে ax এর মানগুলো ক্রমশ এর নিকটবর্তী হচ্ছে কিন্তু বাম দিকে। তাই এটাকে আমরা বলতে পারি x টেন্ডস টু a-0। তার মানে মানগুলো আস্তে আস্তে এর থেকে ছোট মান থেকে ধীরে ধীরে এর দিকে যাচ্ছে। তাহলে এই মানগুলোকে যদি আমরা x বলি, তাহলে x ইকুয়াল টু যদি আমরা a-1 নিই, তাহলে এখানে x মাইনাস এর ডিফারেন্সটা কত আসবে, তাহলে এটা হয়ে গেল a-1 মাইনাস a, এখানে এটা হাফ আসছে। একইভাবে এখানে যদি আমরা নিই এটা 1 আসবে, আর এটা যদি a-½ নিই তাহলে এটা x মাইনাস a, এটা কত পাচ্ছি a-½ মাইনাস a, তাহলে এটা চলে আসছে হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা 1, তারপরটা আরও ছোট হয়ে গেল হাফ। এরপরে যদি আমরা আরেকটা বিন্দু নিই x ইকুয়াল টু a-1/3 নিই, তাহলে এখানে ডিফারেন্সটা কত আসবে x মাইনাস a, এখানে চলে আসবে a-1/3 মাইনাস a, এখানে চলে আসবে 1/3। তাহলে আমরা দেখছি যত আমরা এখানে ডিফারেন্সটা ধীরে ধীরে এদিকে আসছি, তাহলে এটাকে যদি x ইকুয়াল টু a বলে, তাহলে এখান থেকে আমরা যখন x ইকুয়াল টু a-1 থেকে এটার বিয়োগফল নিচ্ছি যা হচ্ছে, পরের পয়েন্টটাকে যদি নিই তাহলে বিয়োগফলটা কি হচ্ছে, আরও কমে যাচ্ছে। তারপরটা নিলে কি হচ্ছে, আরও কমে যাচ্ছে। তাহলে আমরা যত মানগুলো এর কাছাকাছি নিচ্ছি এদিকে, তত আমাদের x থেকে এর বিয়োগফলটা কি হচ্ছে, ধীরে ধীরে কমতে থাকছে। এটা কমতে কমতে প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এক্সটা ধীরে ধীরে এর কাছাকাছি চলে আসছে, কিন্তু এটা যেহেতু বাম দিক থেকে আসছে তাই আমরা বলবো এটা
এক্স টেন্ডস টু এ মাইনাস জিরো, বা এ ক্রমশ বাম দিক থেকে এর নিকটবর্তী হচ্ছে, এক্স ক্রমশ বাম দিক থেকে এর নিকটবর্তী হচ্ছে। অতএব এক্স ক্রমশ বাম দিক থেকে এ এর নিকটবর্তী হচ্ছে। ক্রমশ বাম দিক থেকে এর নিকটবর্তী হচ্ছে। তাহলে এটা গেল চলের সীমা। আমাদের মেইনলি যেটা শিখতে হবে সেটা হলো অপেক্ষকের সীমা। তাহলে এরপর আমরা শিখব অপেক্ষকের সীমাস্থ মান। অপেক্ষকের সীমাস্থ মান। তাহলে একটা অপেক্ষকের সীমাস্থ মান কি হতে পারে সেটা আমরা শিখব। একটা অপেক্ষকের সীমাস্থ মান, প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো, তারপর আমরা সংজ্ঞায় আসছি। ধরো আমরা একটা অপেক্ষক নিয়ে নিলাম fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এই অপেক্ষকটা নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিই তাহলে উপরেরটাও জিরো চলে আসছে, নিচেরটাও জিরো চলে আসছে। তাহলে এই অপেক্ষকটা কি হচ্ছে, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অসংজ্ঞাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অসংজ্ঞাত। তাহলে এই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অসংগত, কিন্তু আমরা যদি এটাকে এক্স ইকুয়াল টু ওয়ান বলি, এর সামান্য বাম দিকে বা ডান দিকে যেদিকে যাই অপেক্ষকটার একটা নির্দিষ্ট বাস্তব মান পাবো। তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুটা ছাড়া এর ডান দিকেও মান আছে, বাম দিকেও আমাদের একটা নির্দিষ্ট মান আছে। তার মানে এই অপেক্ষকটার ডান দিকেও একটা বাস্তব মান আছে, বাম দিকেও এদের বাস্তব মান আছে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দু ছাড়া আমার আর কোনো বিন্দুতে এটা সমস্যা নেই। তাহলে আমি বার করব যে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এর সীমাস্থ মান কত হচ্ছে। তাহলে সেটা বার করার জন্য আমরা কি করব, এর ডান দিকে কিছু পয়েন্ট নিয়ে দেখব যে এটা ধীরে ধীরে কার দিকে যাচ্ছে, আর বাম দিকেও কিছু পয়েন্ট নিয়ে দেখব যে এটা ধীরে ধীরে কার দিকে যাচ্ছে। তাহলে প্রথমে আমি ডান দিক থেকে আসছি। তাহলে ধরো অপেক্ষকটার আমরা ডান দিক থেকে পয়েন্ট নিচ্ছি, কত না এক্স ইকুয়াল টু ওয়ানের থেকে সামান্য বড় যদি পয়েন্ট নিই, তাহলে সাপোজ একটা নিলাম 1.1। আমরা দেখব এক্স ইকুয়াল টু 1.1-এ এফ এক্স এর মান কত হয়। তাহলে আমরা বলতে পারি এফ অফ 1.1, এটা যদি আমরা সূত্রে ফেলি তাহলে এটা কত হতো, এটাকে সূত্রে ফেললে হতো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এই জিনিসটা হতো। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 1.1 মাইনাস ওয়ান ইন্টু 1.1 প্লাস ওয়ান বাই 1.1 মাইনাস ওয়ান, এটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে 0.1 থাকছে, আর এখানে থাকছে 2.1 বাই নিচেও হয়ে যাচ্ছে 0.1। তাহলে এর মানটা কত পেলাম, 2.1। তাহলে আমরা দেখছি এক্স এর মান যদি 1.1 হয় তাহলে এফ অফ 1.1 এর মান কত পেলাম, 2.1। এবার যদি আমি আরও কাছে নিই মানটা ওয়ানের, তাহলে এখানে নিলাম 1.01। তাহলে এফ অফ 1.01 এর মানটা কত হচ্ছে, না এই দুটো তো কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1.01 প্লাস 1, এটা। তার মানে এটা মান হয়ে যাচ্ছে 2.01। তারপরে যদি আমি আরও কাছে নিই 1.001 নিই, তাহলে এফ অফ 1.001 এর মানটা কত পাবো, 2.001। আরও যদি আমরা ছোট নিই
1.0001 তিনটে জিরো নিলাম, তাহলে এফ অফ 1.001 নিলে এর মানটা হয়ে যাবে 2.0001। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে আমরা যত মানটাকে x = 1 এর দিকে নিচ্ছি, এটাকে যদি 1 নিলাম, একটা 01 নিলাম, একটা 1.001 নিলাম, তাহলে আমরা দেখছি এদিক থেকে যত মানটা 1 এর দিকে নেওয়া হচ্ছে fx এর মানটা কার দিকে যাচ্ছে, দেখো 2 এর দিকে যাচ্ছে। এখানে যতটা গিয়েছিল তারপরটা আরও 2 এর কাছে গেছে, তারপরটা আরও গেছে, তারপরটা আরও গেছে। তাহলে এরকম মানটা যদি আমরা ডান দিক থেকে 1 এর যত কাছে x এর মান নেব, fx এর মানও তত কার দিকে আসবে, না 2 এর দিকে। তাহলে আমরা কি দেখলাম, ডান দিক থেকে x এর মান যত 1 এর কাছাকাছি নেওয়া হবে, fx এর মানও তত 2 এর দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মানটা যত আমরা 1 এর কাছাকাছি নিচ্ছি ডান দিক থেকে, fx এর মানটাও আমাদের কার দিকে আসছে, 2 এর দিকে। এবার আমরা বাম দিক থেকে দেখব যে বাম দিক থেকে যদি আমরা x = 1 এর দিকে আসি, তাহলে fx এর মানটা কার দিকে যাচ্ছে। এবার বাম দিক থেকে ধরো এবার মানটা নিলাম 1 এর কাছাকাছি, বাম দিক থেকে মান কি নিতে পারি, 0.9। তাহলে এখানে f অফ 0.9 এর মান কত হবে সেটা আমরা বার করব। তাহলে f অফ 0.9 এর মান হবে 0.9 প্লাস 1, তার মানে এটা হয়ে যাবে 1.9। তারপর আবার যদি আরও কাছে নিই, তাহলে কাছে নিলে কত হবে, 1.99। তাহলে f অফ 0.99 এর মানটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1.99। আরও যদি আমরা কাছে নিই 0.999, তাহলে এদিকে মানটা হয়ে যাবে 0.999, যদি নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে 1.999। আরও যদি আমরা বাম দিক থেকে 1 এর কাছে আসি, তাহলে ধরো 4টে 9 নিলে, তাহলে এখানেও দেখতে পাবো যে মানটা আমরা কি করছি, আরও 2 এর কাছে পেয়ে যাচ্ছি। তাহলে 1.1234। তাহলে দেখো x এর মানটা যত 1 এর কাছাকাছি আসছি, fx এর মানটাও কি হচ্ছে, তত 2 এর কাছাকাছি আসছে, কারণ এটা কার দিকে যাচ্ছে, 2 এর দিকে। তাহলে আমরা দেখলাম বাম দিক থেকে x এর মান যত 1 এর কাছাকাছি যাওয়া হচ্ছে, ডান দিক থেকে fx এর মান তত 2 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে বাম দিক থেকে x এর মান যত 2 এর কাছাকাছি নেওয়া হচ্ছে, fx এর মানও তত ডান দিক থেকে x এর মান, এটা 1 এর, x এর মানটা আমরা 1 এর কাছাকাছি নিচ্ছি, তাহলে fx এর মানটা আমাদের 2 এর কাছাকাছি যাচ্ছে। বাম দিক থেকে x এর মান যত 1 এর কাছাকাছি নেওয়া হচ্ছে, fx এর মান তত 2 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে বাম দিক বা ডান দিক যে কোনো দিক থেকেই যদি আমরা x এর মান 1 এর দিকে নিই, তাহলে fx এর মান 2 এর দিকে যাচ্ছে। এইরকম যদি যায় তাহলে আমরা বলবো x টেন্ডস টু 1 হলে fx টেন্ডস টু কত হচ্ছে, 2। তাহলে এখানে আমরা বলতে পারি x টেন্ডস টু, এটা যেহেতু বাম দিক, তাহলে 1 - 0 এখান থেকে ইমপ্লাই করছে যে fxটা কার দিকে যাচ্ছে, 2 এর দিকে। এটা হলো বাম দিক থেকে। আর আগেরটা যদি আমরা দেখাই, তাহলে আগেরটা ডান দিক থেকে যাচ্ছিল, তার মানে এখানে
এক্স টেন্স টু যদি 1 প্লাস হয় তাহলে এটা ইমপ্লাই করছে এফ এক্স টেন্স টু 2। তাহলে আমরা যদি দেখাতে পারি ডান দিক বা বাম দিক দুটো দিক থেকেই এক্স এর মান যদি 1 এর দিকে যাওয়া যায় আর এফ এক্স এর মানও যদি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হয়, তাহলে আমরা বলবো এই অপেক্ষকটার একটা সীমাস্ত মান আছে। আর সেই সীমাস্ত মান কোনটা? না, অপেক্ষকটা যার দিকে অগ্রসর করছে সেটাই হলো তার সীমাস্ত মান। অতএব এক্স টেন্ডস টু 1 এর জন্য অপেক্ষকটির একটি সীমাস্ত মান আছে। একটি সীমাস্ত মান আছে। আর এই মানটা কত? এই মানটা হবে এফ এক্স এর সীমাস্ত মানটা হবে 2। তার মানে এফটা যার দিকে যাচ্ছিল। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি? না, লিমিট এক্স টেন্ডস টু 2 এফ এক্স এটা ইকুয়াল টু 2, এই এক্স টেন্ডস টু 1 এফ এক্স এটা ইকুয়াল টু 2। তার মানে আমরা যদি এক্স এর মান 1 এর দিকে যাই তাহলে এফ এক্স এর মানটা কার দিকে যাচ্ছে? 2 এর দিকে। ঠিক আছে, তাহলে এই সীমাস্ত মানটা কখন এক্সিস্ট করছে আর কখন এক্সিস্ট করছে না? যদি বাম পক্ষের সীমা, তার মানে বাম দিক থেকে x ইকুয়াল টু 1 এর দিকে গেলে এফ এক্স এর মান 2 এর দিকে যেতে হবে, আর ডান দিক থেকেও যদি x 1 এর দিকে যায় তাহলে এফ এক্স এর মান 2 এর দিকে যেতে হবে। তাহলে বাম পক্ষের সীমাটাকে আমরা লিখি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, এটাও দেখতে পাচ্ছি আমরা 2, আর ডান দিকেরটা আমরা লিখি x টেন্ডস টু 1 প্লাস, এটাও আমরা বলি এফ এক্স। তাহলে আমরা এটা একটা উদাহরণ দিয়ে বললাম। এবার আমরা সংজ্ঞাটাতে আসব। তাহলে এবার আমরা দিচ্ছি সংজ্ঞা। এটাকে বললাম লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এটা ইকুয়াল টু এল। তার মানে কি? যে এক্স এর মান যদি ডান দিক বা বাম দিক যে কোনো দিক থেকে এ এর দিকে যাওয়া হয় তাহলে এফ এক্স এর মানটা কার দিকে যাবে? এল এর দিকে। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যদি ডান দিক বা বাম দিক এই দুই দিক থেকে এক্স এর মান এর দিকে গেলে এফ এক্স এর মান এল এর দিকে যাবে। এল এর দিকে অগ্রসর হবে। তাহলে এই লিমিটটা কখন এক্সিস্ট করবে? এটি সংজ্ঞাত হবে যদি বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা একই হয়। এটি সংজ্ঞাত হবে যদি লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ এক্স এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস এফ এক্স। এটাকে বলা হয় বাম পক্ষের সীমা, এটাকে বলা হয় ডান পক্ষের সীমা। অনেক সময় এটাকে লেখা হয় এল এফ অফ এ, আর এটাকে বলা হচ্ছে এল, এটা হচ্ছে আর। তাহলে লেফট হ্যান্ড লিমিট, বা এটাকে এইভাবে লিখতে পারো লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলবো সেই বিন্দুতে লিমিটটা এক্সিস্ট করছে। আর এই লিমিটের সীমাস্থ মানটাই হলো লিমিট বা সীমা। এটাকে বলা হয় বাম পক্ষের সীমা, আর এটাকে বলা হয় ডান পক্ষের সীমা।